বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তো আমরা কিন্তু প্রমিস করেছিলাম যে আমরা বন্ধে এই যে আমাদের দীর্ঘ একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের ক্লাসগুলো সব আমাদের স্কুলে যেতে তোমরা পাচ্ছ না, ক্লাস স্টপ, কিন্তু আমরা কিন্তু অনলাইনে ঠিকই ক্লাস করছি। আমরা কথা দিয়েছিলাম যে আমরা ভালোভাবে ক্লাস করব, তারপর যখন স্কুল খুলবে আমাদের সঙ্গে সবার দেখা হবে, আমরা আমাদের মত বিনিময় করব। তো আমরা অনলাইন ক্লাসে আমরা আমাদের রেগুলারিটি মেনটেন করব এবং আমরা আমাদের পড়াগুলো ডে টু ডে আমরা ঠিকভাবে কমপ্লিট করব। তাহলে কিন্তু এই বন্ধটা আমাদের কাছে বার্ডেন হয়ে দাঁড়াবে না। কি হবে তখন, যে আমরা মনেই হবে যে আমরা পড়াশোনার মধ্যেই ছিলাম। আমাদের এইভাবে থাকতে হবে আর আমাদের জানতে হবে অনেক কিছু, তাই না? আজকে কিন্তু আমরা যে ক্লাসটা করব, আমরা কিন্তু শুধু পড়বো না, আজকে আমরা ক্লাসটা করব এবং কতগুলো মজার জিনিস আমরা দেখব। মজার জিনিসগুলো আমাদের প্রতিদিন জীবনে আমাদের সঙ্গে ঘটেই চলছে, কিন্তু আমরা কিন্তু এর কেন ঘটছে, কী জন্য ঘটছে, এগুলো কিন্তু আমরা অতটা চিন্তা করি না। কিন্তু আজকে আমরা চিন্তা করে কারণগুলো বের করব। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি একটু। আচ্ছা, তোমাদের আমি এর আগে যে পড়িয়েছিলাম বিভিন্ন রকমের স্কেল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। কি বলেছিলাম, যে স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, রোমার স্কেল আর কেলভিন স্কেল। যদিও শুধু সেলসিয়াস আর ফারেনহাইটটা আমাদের সিলেবাসে বা আমাদের পাঠ্য বই রয়েছে, তবুও একটু জানতে হবে, তা আমরা বোকা হয়ে যাবে তো কোথাও গিয়ে কোনো প্রশ্ন করলে যে আরও দুটো স্কেল আছে। হ্যাঁ, তোমরা নামটা শুনে রাখলে। তারপর কি বলেছিলাম, স্থিরাঙ্ক সম্পর্কে বলেছিলাম যে স্থিরাঙ্কটা কি, সেলসিয়াস স্কেলে স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কি 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফারেনহাইটে বলেছিলাম কি, নিম্ন স্থিরাঙ্ক কত 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মনে আছে তোমাদের? তোমরা বলো তো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে কত? ভালো করে মনে করো একটু, নিশ্চয়ই তোমরা পারবে। 212। আচ্ছা, তারপর আমরা কত ভাগে ভাগ করা হয়? সেলসিয়াসকে 100 ভাগে আর ফারেনহাইটকে 180 ভাগে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের যে পড়ার পাঠ্য বিষয়গুলো সেগুলো জানলাম। তারপর রোমারটাও কিন্তু আমরা একটু বলেছিলাম যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, নিম্ন স্থিরাঙ্ক কত 0। আবার কেলভিনের ক্ষেত্রে বলেছিলাম কত 373, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক 273। আচ্ছা, আজকে আমরা এই যে স্কেলগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, যে তোমাকে যে কোনো একটা টেম্পারেচার বললে, তাপমাত্রা বললে, তুমি কিন্তু যে কোনো স্কেলে বললে তুমি আরেকটা স্কেলে এটাকে রূপান্তরিত করে নিতে পারো। কিন্তু আসলে আমরা যখন আরও উপরের ক্লাসগুলোতে যাব, তখন কিন্তু আমরা 4টা স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা তখন জানবো। তো যেহেতু তোমরা একটু ছোট, তাই আমি তোমাদেরকে শুধুমাত্র বইয়ে যে দুটো স্কেলের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আমরা দুটো স্কেলের মধ্যে সম্পর্কটাই শিখে নেব। তো দেখো, এখানে উপরে আমি একটা সূত্র লিখেছি, C/5 = F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পরিমাপের বা চেঞ্জ বলতে পারি আমরা, স্থানান্তরের ক্ষেত্রে একটা সূত্র। তো তোমাদের বইতে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে, যে কি একজন খেলোয়াড় অস্ট্রেলিয়াতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লো, সেখানে গিয়ে দেখা গেল কি তার বডির তাপমাত্রা কত রয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে আমরা বাংলাদেশ থেকে কেউ শুনে নিল যে তার এত জ্বরটা এত, তো সে আসলে আমরা নর্মালি যে ক্লিনিক্যাল থার্মোমিটারটা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কি করা আছে, টেম্পারেচারটা কিসে দেওয়া আছে? টেম্পারেচারটা দেওয়া আছে ফারেনহাইটে। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন টেম্পারেচারের ক্ষেত্রেই কিন্তু আমরা এরকমভাবে চেঞ্জ করতে পারি। তো আমি তোমাদেরকে বইয়ের উদাহরণ দিয়েই আমি দেখাবো। এখানে যেহেতু দেখো সেলসিয়াস স্কেলে পার্টটা দেওয়া আছে, আমরা কিন্তু 38টা আমি কিন্তু এরকমভাবে কিন্তু এখানে লিখবো, 38ই লিখবো, /5 লিখবো। আমি ফারেনহাইটে কিন্তু বের করছি। তারপরে তারপরে কি হবে,
এটা এখন আমাকে সমীকরণ করে এটাকে বের করতে হবে। সমীকরণের মাধ্যমে আমরা এখন এটাকে বের করব। কিভাবে বের করব, যে তোমরা তো জানো এরকম থাকলে সাধারণত কি হয়, ক্রস গুণন হয়। এটা ইকুয়াল টু কি হবে, 38 গুণন 9। 38 গুণন 9 যখন হবে তখন আমি বের করব কিভাবে, এটাকে একবারও তো বের করতে পারি। তাহলে f মাইনাস 32 ইকুয়াল টু আসবে কি 38 গুণন 9 ডিভাইডেড বাই 5। তারপর আমি কিন্তু আবার এইদিকে কি করব, অতএব f ইকুয়াল টু, আমি এটা করে যেটা রেজাল্টটা পাবো সেটা কি পাবো, উপরে আমি পাবো 2 ডিভাইডেড বাই 5। দেখো তারপর আমি পাবো কি এরকম মাইনাস, এখানে কি হবে মাইনাস 32, এটা মাইনাস কি হবে 32 হবে। আমি আরো ভালো করে এটা লিখে দেই, f সমান হবে কি মাইনাস 32। তারপর এরকম একটা সমীকরণ আসার পরে ভালো করে একটু লক্ষ্য করো, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, এটা আসার পরে আমরা দেখতে পাবো যে এখানে গুণ সমীকরণটা করার পরে আমরা যে টেম্পারেচারটা পাবো এই সাইডে গেলে কিন্তু মাইনাস না সরি প্লাস হয়ে যাবে, এটা 32টা প্লাস হয়ে যাবে, কারণ এই সাইডে কি ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস হওয়ার পর আসবে এরকম একটা টেম্পারেচার চলে আসবে। এত ডিগ্রি কি হবে, এটা হবে কি এত ডিগ্রি ফারেনহাইট, এত ডিগ্রি ফারেনহাইট, কারণ আমি এটা ফারেনহাইট স্কেলে এটাকে বের করলাম। ভালো করে একটু বইতে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আমরা এরকম কিন্তু অনেক সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা এই সমীকরণের মাধ্যমে যে কোনো টেম্পারেচারকে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে, আবার ফারেনহাইট দেওয়া থাকলে আমি সেলসিয়াসে রূপান্তরিত করতে পারি। ভালো করে একটু লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটা আমরা একটু জেনে নিই। পরবর্তী অংশটা কিন্তু বেশ মজার, পরবর্তী অংশটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে খুব সুন্দরভাবে জড়িত। দেখো পরবর্তী অংশে কিন্তু আছে কি, যে এরকম ভাবে তোমরা তোমাদের ক্লাসের 5 জন সহপাঠীর বডি টেম্পারেচার নিয়ে সেগুলোকে তোমরা কি করবে, তোমরা একটা চার্ট তৈরি করবে, করে সেগুলোকে ফারেনহাইটে নিয়ে সেলসিয়াসে পার করতে পারো। এরকমভাবে আমরা আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারি। তো স্কুল যখন খুলবে তখন আমরা দেখব কি অবস্থা আমাদের সবার। আচ্ছা, তারপর আমরা আসি পরবর্তী যে পার্টটা, পার্ট 6 ও পার্ট 7। এটা কিন্তু আমরা খুব বেশি পড়বো না, আমরা কি করব এখন, আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমরা যা এতদিন যা দেখেছি সেগুলোর কারণ কি, সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে ঠিক এইরকম। দেখো এরকম একটা স্ট্যান্ডার থাকবে, স্ট্যান্ডে এরকম একটা রিং থাকবে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা স্ট্যান্ড আর এরকম একটা রিং। রিংটা ঠিক আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ধরো একটা স্ট্যান্ডের সঙ্গে এরকম একটা রিং আছে, আমার হাতে দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। একটা এরকম একটা রিং আছে, রিংটা কি জাস্ট এর গা বেয়ে এ ঢুকে চলে যেতে পারবে, একদম একদম এর গা বেয়ে এ চলে আসতে পারবে, বেরোতে পারবে, এইরকম একটা আমরা একটা রিং আমরা এটাকে ব্যবহার করব। তারপর কি করবো আমরা, দেখো এটাকে একদম গা বেয়ে সুন্দর ভিতরে ঢুকে যাচ্ছে, এটাকে দেখো সুন্দর ঢুকে যাচ্ছে, আবার বের হচ্ছে একদম, খুব বেশি কিন্তু বড় করা যাবে না, একদম গায়ের সঙ্গে লেগে থাকবে এরকম। এখন কি করব আমরা, এরকম একটা রিং হচ্ছে এটা, এর ভিতর দিয়ে যাবে, আবার এরকম একটা ধাতব বল উপরে উঠে আসবে। তারপরে কি করব, এই বলটাকে আমি মোমবাতি দিয়ে, ধরো এটা একটা ধাতব বল, আমি মোমবাতি দিয়ে এটাকে একটু উত্তপ্ত করব। করার পরে আমি এই যে রিংটা তোমাদেরকে দেখালাম, এই রিংটার ভিতরে এভাবে প্রবেশ করানোর চেষ্টা করব। দেখবো ওই রিংটার ভিতরে এটা আর যাবে না, ঠিক এরকম ভাবে আটকায় থাকবে। কেন আটকায় থাকবে,
কারণ তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থের প্রসারণ ঘটে। কঠিন পদার্থের মধ্যে তাপ প্রয়োগে ধাতব পদার্থের সবচেয়ে বেশি প্রসারণ ঘটে। কিন্তু ভালো করে একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, তিনটি পদার্থ কঠিন, তরল, বায়বীয়র মধ্যে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারণ হয় কিসে? বায়বীয় পদার্থ। বায়ুর প্রসারণ ঘটে সবচেয়ে বেশি। আর কঠিন পদার্থের ভিতরে ধাতব পদার্থের প্রসারণ ঘটে সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ধাতব পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি ঘটে, যে কারণে কি হলো, এই রিংয়ের ভিতরে এই ধাতব পদার্থটা খুব আটকে গেল। তারপর পরে কি হবে, যদি আস্তে আস্তে তুমি এটা এভাবে রেখে দাও, যখন এটি ধাতব বলটি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটি এটার ভিতরে, এই রিংটার ভিতর দিয়ে আবার সে এভাবে প্রবেশ করবে। তাহলে কি হলো, যখন তার তাপমাত্রাটা কমে গেল সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসলো। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু আমাদের বাস্তব জীবনের কতগুলো ঘটনা একটু আমরা এখানে বিশ্লেষণ করি, যেটা এই যে ধাতব পদার্থের প্রসারণের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত। ক্লাসে থাকলে নিশ্চয় তোমরা সবাই মিলেই আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে, যে ম্যাডাম এটা কেন হয়, ম্যাডাম ওটা কেন হয়। তো আমরা যেহেতু তোমাদের প্রশ্ন করার কোনো এই মুহূর্তে সুযোগ নেই, তো আমি বলি, আমাদের বইতে কিন্তু 3টা উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণ দেওয়া আছে কি, বাড়িতে তো এরকম প্রায় ঘটে, তাই না, যে মা কোনো একটি কাচের বোতলের বা বয়ামের মুখ খুলতে পারছে না, তোমার কাছে নিয়ে আসে, আর তুমি তো বলবান, তুমি একদম চাপ দিয়ে খুলে দাও। আর যদি চাপ দিয়ে খুলতে না পারো তখন তুমি মাকে কিভাবে হেল্প করবে, এই বুদ্ধিটা কিন্তু আমি তোমাদেরকে শেখাই দেব কিভাবে। তখন তুমি একটি পাত্রে এরকম গরম পানি নিবে, এরকম একটি পাত্রে কি করবে, এরকম একটা পাত্রে গরম পানি নিবে। গরম পানি নিয়ে ঠিক ওই যে বোতলের মুখটা খুলছে না, ওই বোতলের মুখটাকে ঠিক এরকম ভাবে গরম পানির মধ্যে ধরতে হবে। বোতলের মুখের বা সসের বোতলের যে ধাতব অংশটা থাকে সেইটুকু তুমি শুধু গরম পানির ভিতর দিবে। দিলে কি হবে, দিলে ওই ধাতব মুখটা গরম পেয়ে সম্প্রসারিত হবে বা প্রসারিত হবে। তখন কাচের বয়ামের মুখটা থেকে ধাতব অংশটা একটু আলগা হবে, তখন তুমি একটু চাপ দিলেই খুলতে পারবে। তখন তো মা ভাববে যে ছেলে আমার বা আমার মেয়ে অনেক শক্তি, যার কারণে আমি আর পাচ্ছি না, আমার ছেলে ঠিকই আমাকে খুলে দিল। কিন্তু আসল ব্যাপারটা যে আসলে কি সেটা তো তোমাদেরকে আমিই শেখাই দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা আসি, তাহলে আমরা বললাম কেন হয়, কি জন্য হয় বললাম। তাহলে তাপ প্রয়োগে ধাতব বয়ামের মুখটা কি হয়, প্রসারিত হয়, তারপর ওটা কি হয়, আলগা হয়ে খুলে যায়। আচ্ছা, এখন আরেকটা আমরা কথা এবার চলে আসবো। তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় রেল লাইন ক্রস করো, কিন্তু ভালোভাবে কি তোমরা কখনো রেল লাইনটা দেখেছো, যে রেল লাইনটা সুন্দর আঁকা বাঁকা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, কিন্তু এগুলোর যে একটা কাঠের উপরে লোহার পাতগুলো কিরকম ভাবে সংযুক্ত আছে, তোমরা কি কেউ দেখেছো? কেউ দেখেছো, কেউ হয়তো বা লক্ষ্য করোনি। আসলে দেখো, রেল লাইনগুলোতে যে লোহার পাতগুলো, কাঠের উপরে লোহার পাতগুলো বসানো থাকে, সেগুলো কিন্তু আসলে দেখো এরকম করে একটু করে ফাঁক থাকে। তোমরা প্রায়ই হয়তো দেখে থাকবে এরকম ফাঁক থাকে, এরকম কিছু অংশ কিন্তু এরকম ফাঁকা থাকে, এরকম যাওয়ার পর কিছু অংশ এরকম একটু করে ফাঁকা থাকে। তো কখনো চিন্তা করেছো যে লোহার বারগুলো দিয়ে রেল লাইনটা তৈরি, তো জায়গায় এরকম ফাঁক কেন? ওখানে কি ওই লোহার দণ্ডগুলো কি কম পড়েছিল ওখানে? না, কম পড়েনি। ওটা আসলে রাখা হয়েছে এই বিজ্ঞানসম্মত এই প্রসারণের কারণে। কারণ বিজ্ঞান আমাদেরকে যা বলেছে আমরা সেভাবেই কাজ করেছি। কিভাবে এখন বলি। এখন এই জায়গাটাতে তোমার আমি বলেছি কি, যে তাপ প্রয়োগে আমাদের ধাতব পদার্থের কি হয়, প্রসারণ হয়। তাহলে লোহাও তো ধাতব পদার্থ, লোহার ক্ষেত্রে প্রসারণ হবে। এখন লোহার ক্ষেত্রে যখন প্রসারণ হবে,
যখন এর ওপরে রেলগাড়িটা চলে যাবে তখন চাকার ঘর্ষণে এগুলো গরম হয়ে যায়, এই লোহার বারগুলো কি হয়, গরম হয়। গরম হলে তখন কি হবে, যখন লোহার বারগুলো গরম হবে তখন এই বারগুলো প্রসারিত হবে, হয়ে এই ফাঁকা জায়গাগুলো তখন কি হবে, এরকমভাবে একটা আরেকটার সঙ্গে এভাবে লেগে যাবে। তখন বার প্রসারিত হয়ে এরকমভাবে একটার সঙ্গে আরেকটা কি হবে, লেগে যাবে। লেগে গেলে তখন তোমার কি হবে, এই জিনিসগুলো একটার সঙ্গে লেগে গেলে একটা পরিপূর্ণ একটা সংযুক্ত লাইন তৈরি হবে। আচ্ছা, তো যদি পরীক্ষায় কোশ্চেন থাকে, যদি এটা ফাঁকটা না রাখা হতো তাহলে কি হতো? আমরা বুঝতেই পারছি বৈজ্ঞানিকভাবে তুমি যদি না চলো তাহলে কিন্তু বিজ্ঞান তোমাকে ছেড়ে দেবে না। তো যদি এটা এরকমভাবে জোড়া দিয়ে লাইনটা তৈরি করা হতো, ট্রেন যখন যেত এগুলো গরমে উত্তপ্ত হতো, ট্রেন লাইনটা বাঁকা হয়ে লাইনচ্যুত হয়ে যাওয়ার একটা চান্স থাকতো, তাতে কি হতো, অ্যাক্সিডেন্ট হতো। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে কেন লাইনগুলোর মাঝে কিছুটা ফাঁকা রাখা হয়। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। কঠিন পদার্থের প্রসারণ মধ্যে ধাতব পদার্থের তাপ প্রয়োগে প্রসারণ সবচেয়ে বেশি, যার কারণে রেল লাইনকে বারগুলোর মধ্যে বা লোহার পাতগুলোর মধ্যে কিছুটা হলেও ফাঁকা রাখা হয়। এখন আমরা চলে আসি পরবর্তী যে টপিকসটা, কঠিন পদার্থের চাইতে তাপ প্রয়োগে প্রসারণ বেশি তরল পদার্থের। আর আমি কিন্তু আগেই বলেছি ধাতুর ভিতরে পারদ কিন্তু একমাত্র তরল ধাতু। পারদ কি, একমাত্র তরল ধাতু। তাহলে তরল পদার্থ, তাহলে পারদকে ওই জন্যই ব্যবহার করা হয় যে তাপ প্রয়োগ করলে পারদ সুন্দরভাবে সুষমভাবে প্রসারিত হয়। আচ্ছা, তাহলে আমাদের কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আমাদের ক্লাসটা কি হলো, আজকে কমপ্লিট হলো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন কিন্তু পেতেই পারি। উদ্দীপক হিসেবে তোমার বইয়ে এই ছবিটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করতে খুব একটা কষ্ট হবে না। কেন, এটি ছবিটা কি কি বোঝানো হচ্ছে, ছবিটার দ্বারা এটা দ্বারা কি প্রকাশ করা হচ্ছে আমরা কিন্তু সবাই বুঝতে পারলাম। তারপর যদি রেল লাইনের একটা ছবি দিয়ে দেয়, বলে যে কেন রেল লাইনের মাঝে এরকম ফাঁকা রাখা হয়, বা এরকমভাবে দিয়েই দিল যে তারেক তার বাবার সঙ্গে তার নানির বাড়িতে যাওয়ার সময়, রেলে যাওয়ার সময় সে রেল লাইনের দিকে তাকিয়ে দেখলো রেল লাইনের জায়গায় জায়গায় বারগুলো একটু করে ফাঁকা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সে বাবাকে প্রশ্ন করলো। তাহলে এই অ্যান্সারটা তুমি তো ভালোভাবে দিতে পারবে, কারণ কঠিন পদার্থের প্রসারণ, তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণের সঙ্গে এটি খুবই সম্পর্কযুক্ত। তো ঠিক আছে, নিশ্চয়ই তোমরা আমার সমস্ত পাঠের সমস্ত বিষয়গুলো পরিষ্কার একটা ধারণা তোমাদের হয়ে গেছে, কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, কি ধরনের প্রশ্ন। আর অঙ্ক কিন্তু এই যে স্কেলের পরিবর্তন থেকে কিন্তু অঙ্কও আসতে পারে, তোমরা একটু প্র্যাকটিস করবে। তোমরা নিজেদেরকে বিভিন্ন টেম্পারেচার দিয়ে তারপর তোমরা পরীক্ষা করবে যে তোমরা এই টেম্পারেচারগুলোকে সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে পরিবর্তন করতে পারছো কি না। তারপর হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তা এখন আমি তোমাদেরকে দেব সেটা হলো বাড়ির পড়া। বাড়ির পড়া হলো তোমরা আমাকে অঙ্ক করে দিবে 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট। ঠিক আছে, বাড়ির পড়া থাকবে এটা। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই এটা পারবো। 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। আরেকটা অঙ্ক থাকবে তোমাদের 42 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এই দুটো অঙ্ক করে তোমরা আমাকে পাঠিয়ে দিবে। আমি দেখব যে আমরা আজকে ক্লাসটা কীরকমভাবে শিখলাম, কী এনজয় করলাম, কি জানলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমাদের সঙ্গে তোমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।